গুলশান হামলার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতেই আছে। জড়িত আরও একজন শনাক্ত, ব্রিফিংয়ে ডিএমপি। কল্যাণপুরে আটক 5 জঙ্গি 6 দিন করে রিমান্ডে। দেশের প্রথম 8 লেনের মহাসড়ক উদ্বোধন শনিবার। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার সুফল পেতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হওয়ার আশা, নতুন দিনের স্বপ্ন স্থানীয়দের। ঘুষ দিয়ে বরাদ্দ পাওয়ার বিষয়ে বক্তব্যের পক্ষে প্রমাণ আছে জানালেন চট্টগ্রামের মেয়র আজম নাসির। বললেন, চিঠির জবাব দেওয়া হবে সময় মতো। এবং 10.5 ঘন্টা অচেতন থাকার পর জ্ঞান ফিরেছে ভারতের আসাম থেকে ভেসে আসা হাতিটির। ঢাকায় আনতে আরও সময় লাগবে জানালেন উদ্ধারকারীরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। গুলশান হামলা ও কল্যাণপুর ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতেই আছে বলে জানিয়েছে ডিএমপি। এছাড়া এসব ঘটনায় মারজান নামে আরেক পরিকল্পনাকারীকেও ডিএমপি শনাক্ত করেছে। শুক্রবার সকালে 25টি ডেটোনেটর সহ 5 জেএমবি সদস্যকে আটকের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আটক 5 জঙ্গিকে 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশানে সন্ত্রাসী হামলা ও নাশকতার উদ্দেশ্যে কল্যাণপুরে জড়ো হওয়া জঙ্গিদের মূল পরিকল্পনাকারী হিসেবে চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম নামে 2 জনকে আগেই শনাক্ত করেছিল তদন্তকারী সংস্থা। তবে তারা কোথায় আছে সে বিষয়ে এতদিন নিশ্চিত কোনো তথ্য না থাকলেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ডিএমপি। তারা ঢাকাতেই কোথাও আছে, এটি আমরা আপ্রাণ চেষ্টা করছি। এদেরকে ধরার জন্য আমরা নিজেরা যেমন চেষ্টা করছি, ঠিক তেমনি ভাবে আপনাদেরও সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া এসব ঘটনায় নতুন আরেক মাস্টারমাইন্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানানো হয়েছে, যার সাংগঠনিক নাম মারজান। শীর্ষ পর্যায়েরই একজন সংগঠক, একজন মাস্টারমাইন্ড। তার সাথে যে 5 জন নিহত হয়েছে তাদের যোগাযোগটা অভিযান চলাকালে তাকেই তারা ছবি পাঠিয়েছে। অন্যান্য যে কমিউনিকেশন যেগুলো আমরা পেয়েছি সেগুলো তার সাথেই ছিল। তার সাংগঠনিক নাম হলো মারজান। এদিকে পুলিশের হাতে বেশ কিছু জঙ্গি আটকের পর দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষিত সদস্যদের নতুন করে ঢাকায় আনা হচ্ছে বলে দাবি করেছে ডিএমপি। এরই অংশ হিসেবে ঢাকায় আসা 5 জন জেএমবি সদস্যকে বিস্ফোরক সহ বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় তাদের ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা ছিল বলেও জানায় ডিএমপি। তাদের বর্তমানে ঢাকায় কর্মী সংকট দেখা দিয়েছে, সেই কারণেই উত্তরবঙ্গ থেকে তারা এই কিছু ফুট সোলজার ঢাকায় আনছিল। তাদের কাছে বোমা তৈরির কিছু কাঁচামাল, 25টি ডেটোনেটর এবং 875 গ্রাম জেল পাওয়া গিয়েছে। সুইসাইডাল অ্যাটাকে কিন্তু খুব বড় ধরনের কোনো অর্গানাইজারকে সুইসাইডাল অ্যাটাকে যায় না, কারণ তারা জানে যে সুইসাইডাল অ্যাটাক মানে এখানে যাকে পাঠানো হবে সে আর ফেরত আসবে না। আমাদের ধারণা তাদের সুইসাইডাল অ্যাটাকের জন্যই ঢাকায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া 5 জেএমবি সদস্য গুলশান ও কল্যাণপুরের ঘটনায় বেশ কিছু তথ্য দিয়েছে বলেও জানায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। কর্মী সংকট দেখা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের জঙ্গি তৎপরতা মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকবল ও দক্ষতা আরও বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে সাভারে পৌর আওয়ামী লীগের জঙ্গি বিরোধী এক সমাবেশে মন্ত্রী কথা বলেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 71 ও 75-এর ঘাতকেরাই সারা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে। গুলশান ও শোলাকিয়া হামলার সঙ্গেও 71-এর পরাজিত শক্তি জড়িত। এই সমস্ত মানুষগুলো কিন্তু বাঙালি, কোনো বিদেশ থেকে আসে নাই। যারাই হত্যাকাণ্ড গুলি করিয়েছে সবগুলো কোন দেশ থেকে বাস করে, কার মানে কবে মানে জামাতে ইসলামের নেতা ছিল, কবে শিবিরের নেতা ছিল, কবে জেএমপি হয়েছে, কবে হারকাতুল জিহাদের হয়েছে, এগুলি সবগুলো কিন্তু আমাদের কাছে এসে গেছে। আমরা সবগুলো সুতো যখন টেনে দেখলাম সবই এক। আমরা নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি, তাদের লোকবল বাড়ানোর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে যে জঙ্গিবাদের কথা বলছি, যে জঙ্গি গোষ্ঠীর কথা বলছি, সেই জঙ্গি গোষ্ঠী আর কেউ নয়, 71-এর ঘাতকরা। 71-এর যারা ঘাতক তারা এই 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। 75-এর যারা ঘাতক তারা 2004 সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল 21 আগস্ট দিনে হামলা করে।
এরাই আজকে জঙ্গিবাদ, এরাই বাংলাদেশটাকে আজকে ধ্বংস করার জন্য, আজকে বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য আজকে এই জঙ্গি হামলা চালাচ্ছে। যারা গুলশান হলিয়ার জন্য যারা আক্রমণ করেছিল, যারা শোলাকিয়ার এত বৃহত্তম জামাতের নষ্ট করে যারা আক্রমণ করেছিল, তারা ওই আইএস না আল কায়দা না, তাদের চরিত্র বাংলাদেশের এই হামলাকারীদের চরিত্র এক না। এরা কারা? এরা জামাত। দেশের প্রথম 8 লেনের মহাসড়ক উদ্বোধন হচ্ছে শনিবার। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত নির্মিত সড়কটির দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার। 8 লেনের এই মহাসড়কটি ঢাকা চট্টগ্রাম 4 লেনের সঙ্গে যুক্ত হয় এটি দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। যদিও বিশেষজ্ঞরা বলছেন সড়কটির পূর্ণ সুফল পেতে রাস্তার দুধারের অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন মোড়ে উড়ালপথ বা ওভারপাস নির্মাণ করতে হবে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সিলেট ও চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকার সঙ্গে 18 জেলার প্রবেশদ্বার কাঁচপুর যাত্রাবাড়ি মহাসড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কটি 8 লেনে উন্নতির কাজ শেষ। প্রয়োজনের তাগিদে নির্মাণ কাজ চলার পাশাপাশি এটি ব্যবহৃত হচ্ছে শুরু থেকেই। অর্থনীতির লাইফলাইন বলা হয় যে ঢাকা চট্টগ্রাম 4 লেনকে তার সঙ্গে সমান তালে অবদান রাখবে এই নবনির্মিত 8 লেন। এমন কথা কোনো পরিসংখ্যান না করেও বলাই যায়। কিন্তু 8 লেনের পরও যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন মোড়ে এখনই পোহাতে হয় দীর্ঘ যানজট। বিশেষজ্ঞরা বলছেন 4, 6 বা 8 লেনের যে কোনো রাস্তায় উপকারী, তবে সেই উপকার শতভাগ পেতে মোড়গুলোকে যানজটমুক্ত রাখতে হবে। আর সে কারণে কাঁচপুর বা সাইনবোর্ডের মতো মোড়ে ওভারপাস বা ইন্টারচেঞ্জ করা না গেলে হয়তো এই 8 লেনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। আমার 2 লেনে হয় না, আমি 4 লেন করলাম, 4 লেনে হয় না, কিন্তু হয় না যে মোড়ের কারণে, মোড় থেকে যে এই কনজেশনটা আরম্ভ হয়েছিল সেই মোড়টাকে আনট্রিটেড রেখে আমি 8 লেন বা 6 লেন করলাম এবং সার্ভিস লেন দিলাম না, তাহলে আমি বলবো যে এই বিনিয়োগটা বিজ্ঞান ভিত্তিক না এবং এটা কিন্তু টেকসইভাবে আমরা যে সমাধানটা চাচ্ছি সেটাও কিন্তু দিবে না। সড়কটির নানা স্থানে এখনই বসেছে অবৈধ পার্কিং। শনিবারের উদ্বোধনকে সামনে রেখে বৃহস্পতিবার এসব পার্কিং ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষের আশা সড়কটি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। ঢাকা থেকে চিটাগাং যাইতে যাতে সময় কম লাগে এবং এই রাস্তাগুলো দিয়ে যাতে ঢাকাতে ক্রস করে আপনার গাবতলী হয়ে দেশের উত্তরাঞ্চলে সারা দেশে চলে যেতে পারে এবং দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। মোটামুটি সম্পন্ন, আমাদের শতকরা 90% কাজই সম্পন্ন। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হবার কথা ছিল 2013 সালে, কিন্তু কয়েক দফা মেয়াদ ও ব্যয় বেড়ে এটির সবশেষ ব্যয় দাঁড়ায় 132 কোটি টাকা। প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে 4টি পায়ে হাঁটা উড়াল পথ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সোনালী স্বপ্নের দ্বার খুলতে প্রস্তুত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালীর পায়রা বন্দর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের কার্যক্রম উদ্বোধন করবেন শনিবার। সংশ্লিষ্টরা বলছেন দক্ষিণ এশিয়ার প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এ বন্দর। এদিকে বন্দরের আশপাশে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এ অবস্থায় অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন বলছেন তারা। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। $10 বিলিয়ন বিনিয়োগের মহাপরিকল্পনা নিয়ে 2013 সালের 5 নভেম্বর পাশ হয় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর প্রকল্প। একই বছরের 19 নভেম্বর বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিরামহীনভাবে চলছে উন্নয়ন কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রামনাবাদ চ্যানেলের লালুয়া ও ধুলাসার থেকে প্রায় 7,000 একর জমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে 16 একর জায়গায় নির্মাণ করা হয়েছে জেটি, অত্যাধুনিক কন্টেইনার ইয়ার্ড, শুল্ক স্টেশন ও নিরাপত্তা ভবন। মূলত পুরো প্রকল্প এলাকা ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে দীর্ঘমেয়াদী ও চতুর্মুখী পরিকল্পনা নিয়েছে সরকার। এই অবস্থায় কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখছেন স্থানীয়রা। পায়রা বন্দর হইলে ইনশাল্লাহ এই রাস্তাঘাট আমাদের অনেক উন্নত হবে। এই অঞ্চলে আমাদের ছেলে মেয়ে যারাই সুশিক্ষিত আছে অগ্রাধিকার পাবে, চাকরি পাবে এবং আমরা যারা বেকার শিক্ষিত যুবক আছি তাদের জন্য অনেক উপকার হবে। বন্দরটি দক্ষিণ এশিয়ার প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের প্রাণকেন্দ্রে রূপ নিলে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই সুফলটা পাবে একদম
আমাদের পদ্মার এপারে বা ব্রিজের এপারে যত লোক আছে সমস্ত জায়গা শিল্প কারখানা ইন্ডাস্ট্রিতে ভরে গেল। সিঙ্গাপুরের মানে আয়ের মতো আমাদের এই এলাকাটি উন্নয়ন হবে। রাস্তাঘাট, ভৌত অবকাঠামো এবং অন্যান্য চলাচলের যত সুবিধা আছে আমরা সবকিছুতে উপকৃত হব। সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের পর রামনাবাদ চ্যানেলের বহির্নোঙরে অবস্থানরত চীন থেকে আসা বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন থেকে পদ্মা সেতুর জন্য আনা 53,000 মেট্রিক টন পাথর খালাসে কার্যক্রম শুরু হবে। আর নৌপথে পণ্য পরিবহনে বন্দরে যুক্ত হয়েছে 15টি লাইটারেজ জাহাজ। সময় সংবাদ, পটুয়াখালী। 5% ঘুষ ছাড়া পর্যাপ্ত প্রকল্প বরাদ্দ পাওয়া যায় না, এমন বক্তব্যের পেছনে যথেষ্ট প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাবও সময় মতো দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। শুক্রবার দুপুরে চট্টগ্রামের মুসলিম হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সকালে ঢাকাতে এসেছি আমি, কালকেও অফিস বন্ধ, আজকেও বন্ধ। আগামীকাল যাব, দেখে এটা যেটা হয় এটা সাথে দেবো, অফিসিয়ালি যেটা ওইটা দিব। আমি তো দায়িত্ব নিয়েই তো কথা বলেছি এবং দায়িত্ব নিয়ে কথা বলবো। স্বচ্ছতার জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটা পরিচালনা করে নগরবাসীর একটা আস্থা অর্জন করেছে। কেউ যদি প্রশ্ন অবতারণা করে, এইগুলো হলো যে আমি মনে করি এক ধরনের তোমার ওই অপরাধ কর্মকাণ্ড যারা করেন তাদেরকে একটা রক্ষা করা বা আড়াল করার একটা বিষয়। প্রবাসের সময় আরো থাকছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় রাজধানীতে রেল লাইনের পাশে আবারও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। উচ্ছেদের পর কাঁটাতারের বেড়া দেওয়ার পরামর্শ নগরবিদদের। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী 2019 সালের সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে, আমাদের আপাত লক্ষ্য হলো 2019 সালের নির্বাচনে বিজয়ী হওয়া এবং খালেদা জিয়াকে চূড়ান্তভাবে পরাজিত করা। ঘরে ঘরে, পাড়া মহল্লায়, শিক্ষাঙ্গনে ওদের খুঁজে বের করতে হবে, জঙ্গির ওই উৎসকে খুঁজে বের করতে হবে। খালেদা জিয়ার দল, জামাত, বিএনপির দল কোনদিন মাথা উঁচু উঠতে পারবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রহীনতার কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সরকার সন্ত্রাস দমন না করে উল্টো তাদের প্রশ্রয় দিয়ে নিজেরাই সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই জঙ্গিবাদ বলুন, আজকে সন্ত্রাস বলুন, এই সব কিছুর মূলে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের অনুপস্থিতি। গণতন্ত্র নেই বলেই আজকে সমস্ত এই ধরনের কার্যকলাপগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, এই ধরনের হিংস্রতা মাথাচাড়া দিয়ে উঠছে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সন্ত্রাস, সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে। আসুন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের অধিকারের যেটা, সেই অধিকারের জন্য আমরা আন্দোলন করি। আরাফাত রহমান কোকোর 47তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে সন্তানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিশেষ মোনাজাত করেন বেগম জিয়া। পরে বেশ কিছুক্ষণ সন্তানের কবরের পাশে বসে থাকেন তিনি। 1969 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন তিনি। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান কোকো। বারবার উচ্ছেদের পরও রাজধানীর রেল লাইনের পাশে আবারও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন প্রভাবশালীরা। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা ও বসবাস করছেন অনেকে। রেলওয়ে পুলিশ বলছে, শিগগির রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। রেল লাইনের পাশে দেয়াল বা কাঁটাতারের বেষ্টনী দিয়ে স্থায়ীভাবে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের পরামর্শ নগরবিদদের। ফখরুল শাহিনের রিপোর্ট। রেল লাইনের উপরে মাছের বাজার, দুপাশে দোকান ও ঘর, একই সঙ্গে নির্বিঘ্নে চলাচল করছে মানুষ।
এটি রাজধানীর কারওয়ান বাজার রেল লাইনের চিত্র। একই অবস্থা খিলগাঁও, তেজগাঁও, মালিবাগ সহ রাজধানীর প্রায় প্রতিটি এলাকার রেল লাইনের। দুর্ঘটনা ঘটতে পারে, ঘটলে তো করার নাই কিছু, এদেরও তো বিক্রি করা লাগবে। এখানে দাম অনেক কম, ঠিক আছে, আরো তো কেজি প্রতি 20 টাকা 50 টাকা কম আছে। কই মাছ নিচে 110 টাকা, ইলিশ মাছ পিস হিসাবে এক পিস নিচে 350 টাকা দিয়ে। সরকারি এসব জমিতে প্রভাবশালীদের ভাড়া দিয়েই বসবাস করছে অনেকে। আমার স্বামী থেকে, আমার বাচ্চা দুটো থেকে, আমি থেকে 1000 2000 এরকম। কারা নাই ভাড়া? মালিক কে? কত মানুষ আছে ভাই, নাম কই হারন যাইব। এ তো আমরা শুনি রেলের জমি, কিন্তু বস্তিগত কোন আমরা আইছি, মানুষের বাসাবাড়ি করছে, আমরা ওই হিসেবে ভাড়া নিয়ে চলতেছি। রেলওয়ে পুলিশ বলছে রেল লাইনের জমি দখলমুক্ত করতে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিছুদিন আমাদের এই ইলেকশনটা বন্ধ ছিল দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে। আমরা আবার ইতিমধ্যে কাগজ পেয়ে গেছি, আমরা আবার উচ্ছেদ আরম্ভ করব ইনশাল্লাহ। এবার দেখি এটা উচ্ছেদের পরে আমরা যেটা স্থায়ী ফেন্সিং এর একটা ব্যবস্থা করতে পারি কিনা, তার জন্য আমরা রেল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলেছি। অবশ্য নগরবিদরা মনে করেন ঘন ঘন উচ্ছেদ না করে রেল লাইনের জমি দখলমুক্ত করতে সরকারের স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া উচিত। রেলে ইতিমধ্যে যত দুর্ঘটনা ঘটছে এই রেল ক্রসিং এবং ইত্যাদি করে এর দুই পাশে কোনো না কোনো ধরনের বেষ্টনী তৈরি করার সময় হয়েছে, এবং সেই সঙ্গে অবশ্যই এই বেষ্টনী করার পাশাপাশি রেল কর্তৃপক্ষ বা রেল পুলিশের মাধ্যমে সদা তদারকির ব্যবস্থাটাও জরুরি। রাজধানীর রেল লাইনের পাশে বসবাসরত লোকেরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানায় রেলওয়ে পুলিশ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। আবারও প্রবাসে কাজের সুযোগ পাওয়ার প্রত্যাশা। 10.5 ঘন্টা অজ্ঞান থাকার পর স্বাভাবিকভাবে দাঁড়িয়েছে ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা হাতিটি। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকলেও হাতিটি বর্তমানে শঙ্কামুক্ত। তবে এখনই প্রাণীটিকে ঢাকায় আনার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের প্রধান। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে অচেতন হওয়ার পর রাত 1:30টার দিকে জ্ঞান ফেরে 15 দিন ধরে জামালপুরের বিলে জলাশয়ে ঘুরে বেড়ানো বন্য হাতিটির শঙ্কা কাটিয়ে শুক্রবার ভোর থেকে স্বাভাবিকভাবে খাবার খেতে শুরু করে প্রাণীটি। বন্য প্রাণী বিশেষজ্ঞরা জানান, খাবার খাওয়ায় দুর্বলতা কাটিয়ে হাতিটির শারীরিক শক্তি ফিরতে শুরু করেছে। তবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পায়ে শিকলবন্দি করে রাখা হয়েছে। আর শারীরিক অবস্থা বিবেচনায় রেখে মাহুত দিয়ে বসে আনার পরই হাতিটিকে ঢাকায় আনা হবে। যখন রাত 11টা পর্যন্ত হাতিটি দাঁড়াতে পারছিল না, তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করছিল যে হয়তোবা হাতিটি আর নতুন জীবনে ফিরে আসতে পারবে কিনা। তবে আশার আলো এবং আশার কথা হলো এটা যে এখন সেই হাতিটি থাকছে এবং খুব সুস্থ আছে। খাবার দাবার প্রোভাইড করে আমরা চেষ্টা করবো হচ্ছে তাকে আমাদের কমান্ডের ভিতরে ধীরে ধীরে যাতে নিয়ে আসি। যখনই সে আমাদের কমান্ডটা শুনতে শুরু করবে, তখনই সাফারি পার্কে যে বড় হাতি আছে, ট্রেন হাতি, সে হাতি দুটো নিয়ে এসে ওই হাতি এই হাতিকে ওই দুটো হাতির মাঝখানে রেখে ওই দুইটা হাতির সাথে বেঁধে আমরা একটা নিরাপদ জায়গায় তাকে এখান থেকে ড্রাইভ করে নিয়ে যাব। এদিকে জ্ঞান ফেরার খবরে শিকলবন্দি বন্য প্রাণীটিকে দেখতে সরিষাবাড়ির কয়রা গ্রামে ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। হাতিটি উদ্ধার করার পর আমাদের এলাকায় অনেক দূর দূরান্ত থেকে লোকের ঢল নেমে এসেছে। আমাদের এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অনেক দূর দূরান্তের মানুষ আসতেছে। মানুষের ভিড়, রাস্তাঘাট কোথাও জায়গা নাই, শুধু মানুষ আর মানুষ। 3 দফায় ব্যর্থ হয়ে বৃহস্পতিবার চেতনানাশক মেটাল ড্রাগ প্রয়োগের মাধ্যমে হাতিটিকে অচেতন করে ময়মনসিংহের বন্যপ্রাণী ব্যবস্থাপনা কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে 19 সদস্যের উদ্ধারকারী দল। এরপর স্থানীয়দের সহযোগিতায় জলাশয় থেকে ডাঙায় টেনে তোলা হয় ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা এই প্রাণীটিকে। সময় সংবাদ, জামালপুর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ডক্টর ফরাজ উদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার দুপুরে সিলেটে তিনি সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, রিজার্ভ উদ্ধারের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল ফিলিপিন্স সফর করছে। প্রতিবেদন আমি বলেছি ইট উইল বি পাবলিশড ইন ডিউ টাইম। ওনারা এসব বুঝেন না, ওনাদের দায়িত্ব ওনারা করেছেন ঠিকই, নাইস দায়িত্ব ভালোভাবে পালন করেছেন। আমরা অনার করব, কিন্তু আমাদের সময়টা আমাদের লাগবে। কেন্দ্রীয় কারাগারে পরিত্যক্ত জমিতে হল নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণ সহ বর্তমান হলগুলো দখলমুক্ত করার দাবি জানান তারা। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। এক দশক আগেও এখান থেকে প্রতি বছর 30 থেকে 40 হাজার শ্রমিক দেশটিতে গেলেও গত 6 বছরে তা দাঁড়িয়েছে মাত্র 1250 জনে। এ অবস্থায় জনশক্তি রপ্তানিতে সব এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি আটাব এবং বাইরা নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধর্মীয় রক্ষণশীলতার কারণে এই অঞ্চলের বাসিন্দারা সবসময় বিদেশে কাজের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে বেছে নিত। 90 দশকে প্রতি বছর বাংলাদেশ থেকে 60,000-এর বেশি শ্রমিক কাজের ভিসা নিয়ে যেত সৌদি আরবে। এর মধ্যে অর্ধেকের বেশি শ্রমিক ছিল বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার। কিন্তু নানা কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে ভাটা পড়ে আসে। চলতি বছরের প্রথম 7 মাসে চট্টগ্রাম থেকে মাত্র 671 জন শ্রমিক সৌদি আরবে যাওয়ার সুযোগ পেয়েছে। এর আগে 2015 সালে 210 জন, 2014 সালে 29 জন, 2013 সালে 79 জন, 2012 সালে 156 জন এবং 2011 সালে 120 জন শ্রমিক কাজের ভিসা নিয়ে সৌদি আরব যায়। 2006-7 সালে সৌদি আরবে আবার বেশ কিছু সংখ্যক কর্মী যায়। তার পরবর্তীতে আবার বাজার সংকুচিত হওয়ার কারণে কিছুটা ট্রেন্ডটা কমেছে। এই অবস্থায় সৌদি আরব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আশার আলো দেখছে কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে আগ্রহী এখানকার বাসিন্দারা। অনেক দিক থেকে বিষয়টা বন্ধ ছিল, আমরা যেতে পারি না। অনেকের ইচ্ছে ছিল, অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাওয়ার জন্য। আমাদের দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে। এক্ষেত্রে সব ধরনের জটিলতা এড়িয়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়াতে দেশের 1400 ট্রাভেল ব্যবসায়ীকে সমান সুযোগ দেওয়ার দাবি বাইরা এবং আটাপ নেতাদের। বিশেষ এজেন্টরা এই প্রবাসী কর্মী সৌদি আরবে পাঠাতে পারবে, এই জন্য এরকম ব্যবস্থা যেন সরকার না নেয়। সরকার বাংলাদেশের 1400 লাইসেন্স আছে, আমাদের বাইরের 1400 মেম্বার আছে, এই বাইরের 1400 মেম্বারকে যেন এই কাজটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রিক্রুটিং এজেন্সির এজেন্ট আছে বাইরা, এরা সক্রিয় থাকতে হবে এবং কোন ধরনের প্রতারণার সাথে সাথে সরকারকে জানাতে হবে এবং সরকার এটার জন্য তৈরি সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ রাখার পর বুধবার প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, কাজী আকরাম উদ্দিন খান ও শামসুজ্জামান খান উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সংকট নিরসনে তার নেয়া সময়োপযোগী উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন। আবৃত্তি সংগঠন স্বরব্যঞ্জনের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুদিনব্যাপী আবৃত্তি উৎসব। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিল কবির সুকান্তের কবিতা নিয়ে বিশেষ আয়োজন। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নামে তাদের এ প্রযোজনার নাম দেওয়া হয় মাটির কাছে কিশোর কবি। এ প্রযোজনায় উঠে আসে সব নিপীড়িত মানুষের বঞ্চনা আর অধিকারের কথা। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের 5টি প্রদেশে 11টি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 4 জন। গত বৃহস্পতিবার ও শুক্রবার এ সিরিজ বোমা হামলায় আহত হয়েছেন 30 জনেরও বেশি। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। কোনো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। এ ঘটনায় কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বোমা হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। অভিজাত এই রেস্টুরেন্টের লনে 5 মিটার দূরত্বের ছোট গাছের পাত্রে পেতে রাখা ছিল 2টি বোমা। বৃহস্পতিবার আধা ঘন্টার ব্যবধানে ঘটানো হয় বিস্ফোরণ। হামলার পর থাইল্যান্ডের পর্যটন এলাকা হিসেবে পরিচিত হুয়া হিন শহরের এই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবারও চলতে থাকে বোমা হামলার ধারাবাহিকতা। হুয়া হিন শহরেরই ক্লক টাওয়ার ও সুরাট থানি প্রদেশে ঘটে আরও 2টি বোমার বিস্ফোরণ।
এখানে শেষ নয়। বৃহস্পতিবারই দক্ষিণাঞ্চলীয় ত্রাং প্রদেশে ঘটে আরও একটি বোমার বিস্ফোরণ। এছাড়া সমুদ্র তীরবর্তী জনপ্রিয় অবকাশ কেন্দ্র ফুকেট দ্বীপের পাতঙ্গেও বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দুদিনের এই সিরিজ বোমা হামলায় বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজন হতাহত হন। থাই রানী সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার চলছে সরকারি ছুটি। সপ্তাহব্যাপী উৎসবের প্রাক্কালে এমন বোমা বিস্ফোরণের ঘটনায় থাইল্যান্ড জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে উগ্রপন্থীদের তৎপরতার কারণে রাজনৈতিক অস্থিরতা থাকলেও পর্যটকদের অবকাশ যাপন কেন্দ্রে হামলা ঘটনা বিরল। তবে এসব ঘটনায় সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধারণা করছি এই সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে অন্য কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র ছিল না। অপরাধীকে শনাক্ত ও হামলার উদ্দেশ্য কি ছিল তা জানতে সার্বক্ষণিক তৎপরতা চলছে। গেল সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে জয়ী হয়ে নতুন সংবিধান প্রণয়নের পথে এগিয়ে যায় থাই জান্তা সরকার। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। তবে এর সঙ্গে সাম্প্রতিক সিরিজ বোমা হামলার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবর। রিও অলিম্পিকে হিটে তৃতীয় হয়েও বাদ পড়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া আক্তার। নারীদের 50 মিটার ফ্রিস্টাইলের 3 নম্বর হিটে তিনি সময় নিয়েছেন 29.99 সেকেন্ড। এটাই তার ক্যারিয়ার সেরা টাইমিং। 88 জন প্রতিযোগীর মধ্যে 69তম হয়েছেন সোনিয়া। প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন সোনিয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত জিতেছেন 102টি পদক। এর মধ্যে রয়েছে 68টি স্বর্ণ, 25টি রৌপ্য ও 9টি ব্রোঞ্জ পদক। নিজের প্রিয় ইভেন্ট 50 মিটার ফ্রি স্টাইলে এর আগে সোনিয়ার সেরা টাইমিং 30.86 সেকেন্ড। গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং করেছিলেন সোনিয়া। 3 নম্বর হিটে 29.19 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন পালাওয়ের ডিঙ্গুলবাই মেসেজ, আর 29.44 সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বুর্কিনা ফাসোর অ্যাঙ্গেলিকা ওয়েড্রাগভ। এদিকে 100 মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়লেন বাংলাদেশের নারী অ্যাথলেট শিরিন আক্তার। এই ইভেন্টে 12.99 সেকেন্ড সময় নিয়ে 24 জনের মধ্যে 17তম বাংলাদেশের এই দ্রুততম মানবী। শিরিনের গ্রুপে 8 জনের মধ্যে প্রথম হয়েছেন সিয়েরা লিওনের হাফসাতু কামারা। 12.24 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ফিজির সিলসিলা সিয়েভুলার সময় নিয়েছেন 12.34 সেকেন্ড। কামারা এবং সিলসিলা এই গ্রুপ থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছেন। এই ইভেন্টে শিরিনের সেরা টাইমিং ছিল 11.99 সেকেন্ড। বিশেষ বিবেচনায় রিও অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন নৌবাহিনীর শিরিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। পঞ্চম রাউন্ডেও জয় পায়নি শেখ রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার ময়মনসিংহে টিম বিজেএমসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে মারুফুল হকের দল। তবে লিগে প্রথম পয়েন্ট অর্জন করলেও এই ড্রয়ে শিরোপা রেসে আরও পিছিয়ে গেল তারা। প্রথম 4 ম্যাচ হারের পর শিরোপার স্বপ্ন এক প্রকার ছেড়েই দিয়েছিলেন রাসেলের কোচ মারুফুল হক। তবে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে আসতে বিজেএমসির বিপক্ষে জয়ের জন্য মরিয়া ছিল ব্লুজ বাহিনী। 25 মিনিটে মোনায়েম খান রাজুর ফ্রি কিক থেকে গোল করে শেখ রাসেলকে লিগের প্রথম জয়ের স্বপ্ন দেখান ইকাঙ্গা। এর 2 মিনিট পর সাখাওয়াত রনির লং পাস থেকে দারুণ সুযোগ পেয়েও লিড বাড়াতে ব্যর্থ হন মিথুন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে বিজেএমসি। তপুর পাস থেকে ঘরের মাঠে গোল করেন ময়মনসিংহের ছেলে জিকু। কিন্তু এরপর লিড নেয়ার অনেকগুলো সুযোগ কাজে লাগাতে পারেনি মারুফুল বাহিনী। উল্টো 83 মিনিটে বিজেএমসির ফরওয়ার্ড ইলিয়াস গোলের সহজ সুযোগ মিস করলে অল্পের জন্য টানা পঞ্চম হারের লজ্জা এড়ায় শেখ রাসেল। একটি বিষয় আমরা লক্ষ্য চেষ্টা জামাল ভুঁইয়া সামনে বাড়িয়েছেন, ভালো জায়গায়, দেখা যাক এবারে গোল করতে পারেন কিনা। ভাগ্য কিন্তু সহায়তা করছে না শেখ রাসেল ক্রীড়াচক্রের। এই গোল জামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল শিরোপা জয় করে শুক্রবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিপিএল আইপিএল এর পর আরও একটি ঘরোয়া টি-20 আসরের শিরোপা জেতা সাকিব এখন মুখিয়ে আছেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলতে। সাকিবের বিশ্বাস টেস্ট ওয়ানডে দু ফরম্যাটের সিরিজে জিতবে বাংলাদেশ।
ক্যারিয়ারে যোগ হলো আরও একটি অর্জন। বিপিএল আইপিএল এর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে দেশে ফিরলেন সাকিব আল হাসান। অথচ বিশ্বসেরা এই অলরাউন্ডারের মুকুটে এই পালক যোগ হতে পারত আরও 2 বছর আগে বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে। তবে এবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে সে আক্ষেপ ঘুচেছে সাকিবের। সিপিএল এ খেলা 13 ম্যাচে 160 রানের পাশাপাশি নিয়েছেন 12 উইকেট। আর দলও চ্যাম্পিয়ন হওয়ায় নিজের পারফরমেন্সেও তৃপ্ত সাকিব। চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটু লাকও দরকার হয়, আর সবার পারফরমেন্সও দরকার হয়। তো ইম্পর্টেন্ট ছিল যে যার যেদিন দরকার হয় সে সেদিন ভালো খেলা। তো আমাদের টিমের ভেতরে ওই জিনিসটা ছিল। আমি যেখানে ব্যাটিং করি প্রতিদিন ব্যাটিং এর সুযোগ আসে না, সো স্বাভাবিকভাবেই ওইভাবে পারফর্ম করার সুযোগ হয় না। বাট যে কয়েকদিন দরকার ছিল টিমের প্রয়োজনে বেশিরভাগ দিনই করতে পারছি, সো এই কারণে আমি খুশি। সিপিএল এর ফাইনালে 2 উইকেট নিয়ে টি-20তে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব। আজমল নারায়ণদের মতো স্পিনারদের পেছনে ফেলেও বিনয়ী বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্য যারা আছে তারাও সবাই গ্রেট বলার, যেহেতু অনেক ম্যাচ খেলার সুযোগ হয়েছে, লাকিও হয়তো ছিলাম যে কারণে এতগুলো উইকেট পাওয়ার সুযোগ হয়েছে। বাট চেষ্টা করবো যে এটা ধরে রাখার, দেখা যাক আরো কতদিন খেলতে পারি আর কতদিন ধরে রাখতে পারি। আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দীর্ঘ নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ইংল্যান্ড আসবে কিনা সে নিয়ে এখনো কিছু চূড়ান্ত না হলেও কুক মর্গানদের জন্য সতর্কবার্তা দিয়ে রাখলেন সাকিব। সাথে কাটার মাস্টার মুস্তাফিজকেও জানালেন শুভকামনা। অবশ্যই ও আমাদের জন্য খুব ভালো শুরু করছে, সো ওর দলে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, বাট ওর সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। সো এখন ও রিকভারি করুক, তাড়াতাড়ি সুস্থ হোক এবং দলে ফেরুক। আমি বিশ্বাস করি যে টেস্টও আমাদের এখন জেতার মতো অ্যাবিলিটি আছে, বা 2টা ম্যাচের একটা ম্যাচ আমরা অবশ্যই চেষ্টা করব যেন জিততে পারি, একটা যদি ড্র করতে পারি। মোট কথা আমি টেস্ট ওয়ানডে 2টা সিরিজ আমি জিততে চাই। পার্সোনাল দিক থেকে আমি শিওর যে পুরো টিমও এটাই চাই। টানা 1.5 মাস ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব আপাতত কিছুদিন মাঠের বাইরেই থাকতে চান। কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন কবে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশ এড়াতে 3 ম্যাচ সিরিজের শেষ টেস্টে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। দীর্ঘ 17 বছর পর অজিদের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার প্রথম হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা। 139 বছরের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র 4 বার 3 বা তার বেশি টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে অজিরা। স্পিনারদের দাপটে সিরিজের প্রথম 2 টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা। রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা নিয়েছেন 26টি উইকেট। ব্যাট হাতে দারুণ খেলছেন এই সিরিজে অভিষিক্ত কুশল মেন্ডিস। একটি করে সেঞ্চুরি ও 50তে 277 রান করে এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রান মেন্ডিসের। অন্যদিকে অধিনায়ক স্মিথ ও মার্শ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই অজিদের হয়ে সিরিজে পেরোতে পারেননি 100 রানের কোটা। তবে ইনজুরি থেকে ফিরে আবারও নিজেকে প্রমাণ করেছেন মিচেল স্টার্ক। এখন পর্যন্ত 17 উইকেট নিয়েছেন এই পেসার। এরই মধ্যে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারালেও কলম্বো টেস্টে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গুলশান হামলার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতেই আছে। জড়িত আরও একজন শনাক্ত, ব্রিফিং এর ডিএমপি। কল্যাণপুরে আটক 5 জঙ্গি 6 দিন করে রিমান্ডে। দেশের প্রথম 8 লেনের মহাসড়ক উদ্বোধন শনিবার। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার সুফল পেতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হওয়ার আশা, নতুন দিনের স্বপ্ন স্থানীয়দের। ঘুষ দিয়ে বরাদ্দ পাওয়ার বিষয়ে বক্তব্যের পক্ষে প্রমাণ আছে, জানালেন চট্টগ্রামের মেয়র আজম নাসির। বললেন চিঠির জবাব দেওয়া হবে সময় মতো। এবং 10.5 ঘন্টা অচেতন থাকার পর জ্ঞান ফিরেছে ভারতের আসাম থেকে ভেসে আসা হাতিটির। ঢাকায় আনতে আরও সময় লাগবে, জানালেন উদ্ধারকারীরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।